এই যে আমাদের পৃথিবী, এখানে কিন্তু লক্ষ লক্ষ রকমের প্রাণী আছে, তাই না? প্রত্যেকটা প্রাণী একে অপরের থেকে আলাদা। এখন এই যে এত বড় একটা জীব বৈচিত্র্য, এটাকে বোঝাটা অনেকটা একটা বিশাল লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই গোছানোর মতো। কিন্তু বিজ্ঞানীরা কিভাবে এই জীবনের বিশাল লাইব্রেরিকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছেন? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটাই খুঁজে বের করি। স্ক্রিনে দেখুন তো, একদিকে একটা টিকটিকি আর অন্যদিকে একটা স্টারফিশ। দেখতে তো একদমই আলাদা, তাই না? একজন থাকে ডাঙায়, আরেকজন জলে। একজনের শরীর শক্ত আঁশে ঢাকা, অন্যজনের চামড়া কাঁটাবালা, কিন্তু দুজনেই প্রাণী জগতেরই অংশ। তাহলে প্রশ্নটা হলো, এদের মধ্যে আসল মিলটা কোথায়, আর অমিলই বা কি? কোন ভিত্তিতে আমরা এদেরকে আলাদা করব? তো এটাই হলো আসল চ্যালেঞ্জটা। মানে এই বিশাল বৈচিত্র্যের মধ্যে শুধু পার্থক্য খুঁজে বের করলেই তো হবে না, বরং এমন একটা সিস্টেম বা পদ্ধতি তৈরি করতে হবে যার মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রাণীর সঠিক জায়গাটা খুঁজে বের করতে পারি আর একে অপরের সাথে তাদের সম্পর্কটা বুঝতে পারি। চ্যালেঞ্জটা ঠিক কতটা বড় সেটা এই সংখ্যাটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞানীরা এখনও পর্যন্ত প্রায় ১৩ লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছেন, আর এই সংখ্যাটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। একবার ভাবুন তো, ১৩ লক্ষ বই যদি একটা লাইব্রেরিতে এলোমেলোভাবে ফেলে রাখা হয়, তাহলে আপনার দরকারি বইটা খুঁজে পাওয়া কি আদৌ সম্ভব? এই বিশাল সমস্যার সমাধান হল শ্রেণীবিন্যাস। এটাকে আপনি বলতে পারেন জীবনের ওই বিশাল লাইব্রেরির একটা কার্ড ক্যাটালগ বা সূচিপত্র। এটা এমন একটা দারুণ ব্যবস্থা যা প্রত্যেকটা প্রাণীকে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট গ্রুপে সাজাতে সাহায্য করে। ফলে তাদের খুঁজে পাওয়া আর বোঝা দুটোই অনেক সহজ হয়ে যায়। আরও সহজ করে বললে, শ্রেণীবিন্যাস হল প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বিভিন্ন দলে ভাগ করার একটা সায়েন্টিফিক পদ্ধতি। এই বৈশিষ্ট্যগুলো হতে পারে তাদের শরীরের গঠন, তারা কি খায়, কোথায় থাকে, এই সব কিছু। এই পদ্ধতিটা ব্যবহার করে বিজ্ঞানীরা জীবজগতের আপাত বিশৃঙ্খলার মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা খুঁজে বের করেন। আচ্ছা, এই যে এত সুন্দর একটা সিস্টেম, এর পেছনে তো কারো না কারো অবদান আছে, তাই না? যদিও অনেকেই এই বিষয়ে কাজ করেছেন, কিন্তু সুইডিশ বিজ্ঞানী ক্যারোলেস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তিনি প্রায় ৩০০ বছর আগে এই আধুনিক শ্রেণীবিন্যাসের ভিত্তিটা তৈরি করে দিয়েছিলেন, যা আজও আমরা ব্যবহার করছি। তো চলুন এবার আমাদের ম্যাপটা দেখে নেওয়া যাক। এই ম্যাপটা ধরেই আমরা প্রাণী জগতের ভেতরে একটা ট্যুর দেব। এই ছকটা দেখাচ্ছে কিভাবে পুরো প্রাণী জগৎকে প্রথমে কয়েকটি বড় ভাগে বা পর্বে ভাগ করা হয়েছে, আর তারপর সেগুলোকে আরও ছোট ছোট শ্রেণীতে ভাগ করা হয়েছে। চলুন এই ম্যাপ ধরে আমাদের অভিযান শুরু করা যাক। আমাদের এই ট্যুরের প্রথম স্টপ হল অমেরুদণ্ডী প্রাণীদের জগৎ। মানে সেই সব প্রাণী যাদের কোনো শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই। শুনলে অবাক হবেন, পৃথিবীর প্রায় ৯৭% প্রাণী কিন্তু এই দলের সদস্য। তো প্রথমেই আমরা যে পর্বটা নিয়ে কথা বলবো তার নাম পরিফেরা। নামটা বেশ মজার, তাই না? এটা এসেছে ল্যাটিন শব্দ পোরাস আর ফেরা থেকে। পোরাস মানে ছিদ্র, আর ফেরা মানে বহন করা। মানে এদের সারা গায়ে ছোট ছোট ছিদ্র থাকে, যেমন ধরুন সামুদ্রিক স্পঞ্জ বা আমাদের পুকুরের স্পঞ্জিলা। পরিফেরা পর্বের প্রাণীরা কিন্তু জীবজগতের সবচেয়ে সহজ সরল বহুকোষী প্রাণীদের মধ্যে অন্যতম। এদের বিশেষত্ব হল এদের শরীরে আমাদের মতো কোনো পাকস্থলী, ফুসফুস বা হৃৎপিণ্ড নেই, বরং এদের সারা গায়ে যে ছোট ছোট ছিদ্র থাকে সেগুলোর মাধ্যমে এরা খাবার খায়, শ্বাস নেয়, মানে বেঁচে থাকার সব কাজ করে ফেলে। এবার চলুন প্রাণী জগতের সবচেয়ে সফল আর সবচেয়ে বড় দলটার সাথে পরিচিত হই। এরা হলো আর্থ্রোপোডা। এ নামের মানে হল সন্ধিযুক্ত পা। প্রজাপতি, চিংড়ি, আরশোলা, মাকড়সা, এই সব পোকামাকড়ি কিন্তু এই বিশাল আর বৈচিত্র্যময় দলের সদস্য। কিন্তু এরা এত সফল কেন বলুন তো? এর পেছনে কিন্তু কয়েকটা দারুণ কারণ আছে। প্রথমত, তাদের শরীরটা একটা শক্ত বর্মের মতো খোলস দিয়ে ঢাকা থাকে, যেটাকে বলে বহির্কঙ্কাল। দ্বিতীয়ত, তাদের পাগুলোয় অনেকগুলো সন্ধি বা জয়েন্ট থাকে, তাই এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে। আর এই সব কারণেই এরা জল, স্থল, বাতাস সব জায়গাতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আচ্ছা, আর্থ্রোপডার পর অমেরুদণ্ডীদের মধ্যে দ্বিতীয় যে বৃহত্তম পর্বটা আছে সেটা হলো মলাস্কা। মলাস্কা শব্দটা এসছে ল্যাটিন শব্দ মলাস্কাস থেকে, যার মানে হলো নরম। নামটা শুনেই বোঝা যাচ্ছে এদের শরীরটা খুব নরম হয়, যেমন ধরুন শামুক বা ঝিনুক।
তো একটা মলাস্কাকে চিনবেন কিভাবে? খুব সহজ। এদের শরীরটা নরম হয় আর নিজেকে বাঁচানোর জন্য এদের প্রায়শই একটা শক্ত খোলস থাকে। আর চলাফেরার জন্য এদের একটা বেশ মাংসল পাও থাকে। এই বৈশিষ্ট্যগুলো এদেরকে অন্যদের থেকে একদম আলাদা করে তোলে। তো অমেরুদণ্ডীদের জগৎ তো ঘুরে দেখা হলো। এবার চলুন লাইব্রেরির অন্য একটা খুব গুরুত্বপূর্ণ সেকশনে যাওয়া যাক, যেখানে রয়েছে মেরুদণ্ডী প্রাণীরা। মাছ, পাখি, সাপ, এমনকি আমরা মানুষও কিন্তু এই দলেরই অংশ। সংখ্যায় এরা কম হতে পারে, কিন্তু পৃথিবীর সবচেয়ে পরিচিত প্রাণীগুলো কিন্তু এরাই। আচ্ছা, সব মেরুদণ্ডী প্রাণীর মধ্যে একটা কমন জিনিস আছে জানেন? সেটা কি? সেটা হলো নোটোকর্ড। এটা একটা নরম রডের মতো অঙ্গ যা জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের শরীরে থাকে। উন্নত প্রাণীদের ক্ষেত্রে যেমন আমাদের ভ্রূণ অবস্থায় এই নোটোকর্ডটাই পরে শক্ত শির দ্বারা বা মেরুদণ্ডে পরিণত হয়। এটাই কিন্তু সব মেরুদণ্ডী প্রাণীর মূল কানেকশন। তো মেরুদণ্ডীদের এই বিশাল জগতে আমরা প্রথমেই যাদের সাথে পরিচিত হব তারা হল উভচর বা অ্যামফিবিয়া। অ্যামফি কথার মানে হল দ্বৈত, আর বায়োস মানে জীবন। তার মানে এরা তাদের জীবনের একটা অংশ জলে আর আরেকটা অংশ স্থলে কাটায়। এর সবচেয়ে ভালো উদাহরণ হল ব্যাঙ। উভচরদের জীবনটা কিন্তু সত্যি অসাধারণ। এদের জীবন শুরু হয় জলে, ব্যাঙাচি হিসাবে। তখন এরা মাছের মতো ফুলকার সাহায্যে শ্বাস নেয়। তারপর একটা দারুণ পরিবর্তনের মাধ্যমে এরা বড় হয়ে ডাঙায় চলে আসে, আর তখন ফুসফুসের সাহায্যে শ্বাস নিতে শুরু করে। এই যে জলে আর স্থলে দুই জায়গাতে জীবন কাটানোর ক্ষমতা, এটাই এদের বিশেষত্ব। মেরুদণ্ডীদের মধ্যে তো অনেক শ্রেণী আছে, কিন্তু এবার আমরা এমন একটা শ্রেণীতে আসছি যাদেরকে আমরা খুব ভালো করে চিনি, কারণ আমরা নিজেরাও এই দলেরই অংশ। হ্যাঁ, আমি স্তন্যপায়ী বা ম্যামালিয়ার কথা বলছি। বাঘ, তিমি, বাদুড় থেকে শুরু করে আমরা মানুষ সবাই এই উন্নত শ্রেণীর অন্তর্ভুক্ত। স্তন্যপায়ীদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এদেরকে একদম আলাদা করে তোলে। যেমন এদের শরীর লোম বা চুলে ঢাকা থাকে, আর মায়েরা তাদের বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এরা উষ্ণ রক্তের প্রাণী, মানে বাইরের তাপমাত্রা যাই হোক না কেন এরা নিজেদের শরীরের তাপমাত্রা ঠিক রাখতে পারে। এই ক্ষমতাটাই এদেরকে পৃথিবীর প্রায় যে কোনো পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। তো আমাদের এই পুরো ট্যুরটা তো প্রায় শেষ। চলুন যাওয়ার আগে যা যা শিখলাম সেগুলোকে একবার ঝটপট দেখে নিই। এই অংশটা হবে আপনার পার্সোনাল ফিল্ড গাইডের মতো, যা আপনাকে মূল বিষয়গুলো মনে রাখতে সাহায্য করবে। তাহলে পুরো প্রাণীজগৎকে যদি আমরা দুটো বড় ভাগে ভাগ করি, তাহলে মূল পার্থক্যটা কোথায়? একদম সহজ, মেরুদণ্ড আছে কি নেই। এই একটা মাত্র বৈশিষ্ট্যই কিন্তু প্রাণীজগৎকে দুটো বিশাল আলাদা ভাগে ভাগ করে দিয়েছে, যা তাদের বিবর্তনের পথকেও সম্পূর্ণ ভিন্ন দিকে নিয়ে গেছে। আচ্ছা, সবকিছু তো বোঝা গেল। এবার আপনাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ। স্ক্রিনে দেখুন, এখানে 3টে প্রাণী আছে, একটা ঘাসফড়িং, একটা পাখি আর একটা বাঘ। এরা দেখতে, আচরণে সবকিছুতেই একে অপরের থেকে একদম আলাদা। দেখুন, এই আলোচনার পর শ্রেণীবিন্যাসের মূল চাবিকাঠিটা কিন্তু এখন আমাদের হাতেই আছে। কোনটা অমেরুদণ্ডী, কোনটা মেরুদণ্ডী, কোনটা কোন পর্ব বা কোন শ্রেণীর মধ্যে পড়বে, একটু ভাবুন তো। এই জ্ঞানটা ব্যবহার করে আমরা কিন্তু শুধু প্রাণীদের আলাদা করতে শিখি না, বরং জীবনের এই বিশাল বৃক্ষে প্রত্যেকটা প্রজাতি একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে সেই গভীর সম্পর্কটাও বুঝতে শুরু করি।